বিদ্যাকে ভালোবেসে ফাগুনের সাথে বিয়ে ভাঙল রীত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শ্রাবণ এসে বিদ্যাকে ভুলভালভাবে কথা শোনাতে থাকে আর বলে, না না, তুই তো কোনোদিনও আমার বা ফাগুনের ভালো চাসনি, সেই জন্যই তো এই সমস্ত কাজবাজগুলো করে বেরিয়েছিস। তুই পারতিস না সেদিন ওই ছেলেটার সাথে দেখা করে ফাগুনকে ওর হাতে তুলে দিতে বল না, কিন্তু তুই করিসনি। তুই কি করলি? আধ রাস্তা পর্যন্ত গিয়ে তারপর চলে গেলি কেন? কারণটা হচ্ছে তুই কখনো আমাদের ভালো দেখতে পারিস না। বিদ্যা তখন বলে, তুই ভুল করছিস শ্রাবণ, তুই আমার ভাই, ফাগুন আমার ছোট বোন। আমি কখনোই তোদেরকে অন্য চোখে দেখি না, তোদেরকে আমি ভালোবাসি। তোরা এরকমভাবে আমাকে বলিস না। সেদিন সত্যি একটা সিচুয়েশন এসেছিল যার জন্য আমাকে যেতে বাধ্য হয়েছিল, কারণ সেদিনকার অঞ্জলির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। ফাগুন তখন বলে, তুই একটা বাইরের মেয়ের জন্য এত কিছু করলি, আর আমি তোর নিজের বোন হওয়া সত্ত্বেও তুই আমার কথা একবারও ভাবলি না। বিদ্যা তখন বলে, কে বলেছে আমি তোর কথা ভাবিনি? দেখ, সেদিন একটা অ্যাক্সিডেন্ট ছিল। অঞ্জলি না আমার মতনই ঠিক একা, ওর পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। তাই আমার যতদূর মনে হয়েছে আমি ততদূর সব কিছু করার চেষ্টা করেছি। জীবনে আমি কখনো কোনো অন্যায় করিনি। সাদাকে সাদা আর কালোকে কালো বলেছি। আমি একটা স্টুডেন্টের পাশে দাঁড়িয়েছি। স্টুডেন্টরা না আমার অনেকটা মনের মধ্যে জায়গা নিয়ে রয়েছে। তখনই দেখা যায় তোরসা বলে, আর আমার মেয়ে বুঝি তোমার কোনো জায়গাতেই জুড়ে নেই, তাই না? দেখো, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার মেয়ের বিয়েটা সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয়, তুমি সেই চেষ্টাটা করবে। জানি না তুমি এখন কি করতে পারবে। তখনই বিদ্যা বলে, আমি তো চেষ্টা করছি, আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি যাতে সব কিছু ঠিক হয়ে যায়। এরপরেই তখনই তোরসা বলে, শোনো, তুমি যে কি কেলেঙ্কারি করছো কলেজে সেটা আমরা খুব ভালো মতন জানি। কার কাছ থেকে কি টাকা পয়সা নিচ্ছ, খাচ্ছ, কি ভেবেছো আমরা জানি না? শ্রাবণ তখন বলে, অঞ্জলিকে ভর্তি করার জন্য তুই ভালো টাকাই খেয়েছিস বল? বিদ্যা বলে, শ্রাবণ, মুখ সামলে কথা বল, একদম উল্টোপাল্টা কথা বলবি না, কারণ আমি কোনো অন্যায় করিনি আর কখনো অন্যায়কে সাপোর্টও করি না। আমি তোকে একটা কথা বলি ফাগুন, জোর করে প্রথমত ভালোবাসা হয় না, কিন্তু আমি যতটা পারবো ততটাই ছেলেটাকে বোঝাবো যাতে সে তোকে ভালোবাসে, তোর সম্মান করে। কিন্তু আমি কোনো রকমের কোনো অন্যায়কে সাপোর্ট করি না। এর মধ্যেই ত্রিধা রাজদেববাবুকে বোঝাতে থাকে আর বলে, শোনো না, জোর করে রীতের বিয়েটা দেওয়াটা কি ঠিক হচ্ছে? আমার কিন্তু ভয় লাগছে, যদি জেদের বশত ছেলেটা কিছু করে ফেলে তখন তার দায়ভার কে নেবে বলো তো? এরপরেই রাজদেববাবু বলে, শোনো ত্রিধা, সমস্ত উল্টোপাল্টা কথা না একদম বলবে না, কারণ তোমার ছেলে কচি খোকা না, সে যথেষ্ট বোঝে। আমি তার ফিউচারটা ভালো করে গড়ে দিতে চাইছি। এখন সে যদি এই রকম ঝামেলা করতে থাকে তাহলে বাবা হয়ে আমি ওকে শাসন করতে পারি, সেই অধিকার আমার আছে। ত্রিধা তখন বলে, কিন্তু তুমি ভুল করছো, ছেলেটাকে যেভাবে হুমকি দিচ্ছ, ও তো সত্যি কিছু করে ফেলতে পারে। আমার ছেলের প্রতি একটা ভরসার বিশ্বাস আছে। ও যাকে ভালোবেসেছে তাকে একবার দেখো না, সে কখনো ভুল হতে পারে না। আমার ছেলের প্রতি খুব কনফিডেন্স আছে। কিন্তু রাজদেববাবু বলে, খবরদার, আজকে যা বলেছো, পরবর্তী সময়ে এই সমস্ত কথা যদি তুমি বলো তাহলে কিন্তু আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না। কাকাই এসে বলে, দাদা, তুমি একবার নিজের ছেলের কথাটা ভেবে দেখো। রীত তো এই বিয়েটা করতেই চায় না, কারণ ও অন্য একজনকে ভালোবাসে। তো ভালোবাসা কি খারাপ? এইভাবে ছেলেটার বিয়ে দিয়ে দিচ্ছ, ও তো কষ্টে ভেঙে পড়ছে। কিন্তু রাজদেববাবু বলে, এই যে তুই না আমার ভাই, একটা সময় রাজদেববাবুর মুখের ওপর তুই কথা বলতে পারতিস না, আর আজ তাকে শেখাচ্ছিস কি করতে হবে। তখন কাকাই বলে, দাদা, আগে যেরকম সম্মান করতাম তোমাকে এখনও সেই একই সম্মানই করি, কিন্তু আমি আমার রীতের কথাটাই শুধু ভাবছি। তুমি বিশ্বাস করো, ওর কষ্টটা আমি ফিল করতে পারছি। ও তো একটা ছেলে, ও একজনকে ভালোবাসে, ও যথেষ্ট অ্যাডাল্ট। তাহলে তুমি ওকে জোর করে একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে বলছো, এটা কি আদৌ সম্ভব? এরপর রাজদেববাবু বলে, যা সম্ভব সেটাই করা হচ্ছে, তোরা মাঝখান থেকে এসব ব্যাপার নিয়ে ভাববি না, বুঝতে পেরেছিস? এই বলেই বাইরে চলে যায়। তখনই ত্রিধা বলে, দেখলে তো, তোমার দাদা কোনোভাবেই রীতের কথাটা বোঝার চেষ্টা করছেই না। ছেলেটাকে নিয়ে আমার সত্যি খুব ভয় লাগছে, জানি না এরপর কি অপেক্ষা করছে। এদিকে বিদ্যা রেডি হচ্ছিল কলেজে যাবে বলে, ঠিক সেই মুহূর্তেই তোরসা ফোন করেছে আর বলে, শোনো, তোমাকে আজকে একবার বাড়িতে আসতে হবে, তোমার সাথে আমাদের কথা আছে। আর আমি কিন্তু তোমাকে এখনো মেয়ের সম্মান দিইনি, যতদিন না তুমি আমার মেয়ের
ভালোভাবে বিয়ের ব্যবস্থা করছো, ভালোভাবে বিয়েটা হয়ে যাচ্ছে, ততদিন কিন্তু আমি তোমাকে নিজের মেয়ে বলতে পারবো না। বিদ্যা তখন বলে, জানি তো, শর্ত দিয়েছো, খুব ভালোভাবেই মনে আছে। এর মধ্যে কাকিমণি কথা বলে বিদ্যার সাথে ফোনে আর বলে, তুমি কোথায় রয়েছো বিদ্যা? তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। আজ না আমরা ফাগুনকে খুব সুন্দর করে সাজাবো, তারপর ওর হবু শ্বশুর বাড়িতে নিয়ে যাব। আমি চাই আজকেই সব কিছু ঠিক হয়ে যাক। ওই ছেলেটা যেন ফাগুনকে রেসপেক্ট করে, ভালোবাসে। তুমি তো এত স্টুডেন্টদেরকে পড়াও, বোঝাও, তুমি ওই ছেলেটাকে বোঝাতে পারবে না? বিদ্যা বলে, আমার যথাসাধ্য চেষ্টা আমি করবই, কিন্তু জানি না শেষ পর্যন্ত কী হবে। এর মধ্যেই ঋতু চলে এসেছে বিদ্যার সাথে কথা বলার জন্য আর বলে, দেখুন, আমি আপনার কাছে একটা হেল্প চাই প্রফেসর বিবি। আপনি যদি আমাকে হেল্পটা না করেন তাহলে আর কেউ করে উঠতে পারবে না। প্লিজ আমাকে একটা জিনিস বোঝাবেন। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু আমার বিয়ে ঠিক হচ্ছে অন্যত্র। এই পরিস্থিতিতে আমার কি করার দরকার, কি করা উচিত? বিদ্যা তখন বলে, আপনার পরিবারের লোকজন যার সাথে আপনার বিয়ের ব্যবস্থা করেছে, আপনাকে তাকেই বিয়ে করতে হবে, কারণ এই বিয়েটা হলে আপনি বা আমি কেউই সুখী হতে পারবো না। বিয়েটা শুধু দুটো মানুষের মিলন না, দুটো পরিবারের মিলন। তো আপনার পরিবার কোনোদিনও আমাকে মেনে নিতে পারবে না। আর যার পরিচয় জানি না, যার গোত্র জানি না, তার সাথে নিজের গোত্রটা মেলাবো কি করে নিজেকে মানিয়ে নেব? দেখুন, আমি বলি কি, আপনার সাথে যার বিয়ে ঠিক হচ্ছে সে নিশ্চয়ই ভালো মানুষ, তার জন্যই আপনার পরিবার তাকে চুজ করেছে আপনার জন্য। তাই আপনার উচিত সেই মেয়েটাকেই বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবার। এখনও সময় আছে, আপনি আপনার নিজের সিদ্ধান্ত বদলে নিন। কিন্তু রিত বলে, না, আমি কিছুতেই বদলাতে পারবো না, কারণ আমি ওই মেয়েটাকে ভালোবাসি না। আমি শুধু আপনাকে ভালোবাসি, আমি শুধু আপনার সাথেই থাকতে চাই, আপনাকে বিয়ে করতে চাই, আমার আর কিচ্ছু চাই না। বিদ্যা বলে, সেটা সম্ভব নয়, আর দেখুন আমাকে এখন বেরোতে হবে, আপনি প্লিজ এখন যান। কিন্তু ঋতু কিছুতেই বিদ্যাকে ভুলতে পারে না, প্রফেসর বিবিকেই বিয়ে করতে যায়। অন্যদিকে বিদ্যা চলে গেছে নিজের বাড়িতে, ফাগুনকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই ঋতুর সাথে আবারও ফোনে কথা বলতে থাকে বিদ্যা। তবে এই ফোনটা ফাগুনের ফোন থেকে গেছে বলেই চিনতে পারেনি ঋতু। এরপর যখন বিদ্যার সাথে কথা বলে, বিদ্যা বলে, আমি চাই আজকে থেকে আপনি আমার বোনকে সম্মান করুন, ভালোবাসুন। কিন্তু তখনই ঋতু বলে, সেটা সম্ভব নয়, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আপনার গলার আওয়াজটা না আমার খুব চেনা চেনা লাগে, ঋতু তখন বিদ্যাকে বলে। তারপরে বিদ্যা বলে, খুব তাড়াতাড়ি আপনি আমাকে চিনেও যাবেন, কারণ আমি আপনার বাড়িতে আর কিছুক্ষণের পরেই যেতে চলেছি। এর মধ্যেই থানার বড়বাবু ফোন করে আর বলে, প্রফেসর বিবি, আপনার ভাই শ্রাবণকে অ্যারেস্ট করতে হবে, কারণ সেদিন আপনার সাথে যা হয়েছে তার জন্য শ্রাবণ দায়ী। আর এটা শুনে পুরোপুরি চমকে যায় প্রফেসর বিবি।